31 দাগের সমস্যাটি হলো তিনজন শিক্ষার্থীর গণিতের একটি সমস্যা সমাধান করার সম্ভাবনা যথাক্রমে হাফ, 1/3 এবং 1/4। যদি তাদের সমস্যা সমাধান করার ঘটনাগুলি স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমরা প্রথমে ধরে নেব যে প্রথম শিক্ষার্থীর সমস্যাটি সমাধান করার ঘটনা হচ্ছে এ, দ্বিতীয় শিক্ষার্থীর সমস্যাটি সমাধান করার ঘটনা বি এবং তৃতীয় শিক্ষার্থীর সমস্যাটি সমাধান করার ঘটনা সি। তাহলে আমরা সংক্ষেপে লিখে ফেলি যে ধরি সমস্যাটি সমাধান করার ঘটনা যথাক্রমে এ বি সি। তাহলে আমরা লিখতে পারবো অতএব পি অফ এ, দেখো প্রশ্নে বলে দেওয়া আছে প্রথম শিক্ষার্থীর হচ্ছে হাফ, তাহলে পি অফ এ ইকুয়াল টু হাফ। পি অফ বি ইকুয়াল টু হবে কত 1/3 এবং পি অফ সি ইকুয়াল টু হচ্ছে 1/4। এরপর আমরা পি অফ এ কমপ্লিমেন্ট বার করব। অতএব পি অফ এ তার কমপ্লিমেন্ট মানে পি অফ এ ড্যাশ। পি অফ এ ড্যাশ মানে কি বোঝাচ্ছে, যদি এ প্রথম শিক্ষার্থীর সমস্যাটি সমাধান করার ঘটনা হয় তাহলে এ ড্যাশ কী হবে, এ ড্যাশ হবে প্রথম শিক্ষার্থীর সমস্যাটি সমাধান না করার ঘটনা। তাহলে পি অফ এ ড্যাশ কী বোঝাচ্ছে না, পি অফ এ ড্যাশ বোঝাচ্ছে যে প্রথম শিক্ষার্থীর সমস্যাটি সমাধান না করার সম্ভাবনা, বা বলতে পারো প্রথম শিক্ষার্থীর প্রবলেমটি সমাধান করতে না পারার সম্ভাবনা। সেটা কি হয় আমরা জানি, পি অফ এ ড্যাশ বা পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ। এখানে পি অফ এ এর মান হচ্ছে হাফ, যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো দেখি, তাহলে আমরা পি অফ এ কমপ্লিমেন্টের মান পেয়ে যাব 1 মাইনাস হাফ মানে হাফ। একইভাবে আমরা পি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পাবো 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3। একইভাবে পি অফ সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পাবো 1 মাইনাস 1/4 ইকুয়াল টু হচ্ছে 3/4। দেখো এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। আমাদের উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে যে সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা কত নির্ণয় করতে হবে। আমরা প্রথমে সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা নির্ণয় করব। কি করব, না হওয়ার সম্ভাবনা দিয়ে আমরা কি করব, আমরা জানি যে কোনো প্রবাবিলিটির সবথেকে বেশি মান হয় 1 বা টোটাল প্রবাবিলিটি হলো 1। এবার 1 থেকে আমরা এই না হওয়ার সম্ভাবনাটা যদি বাদ দিয়ে দিই তাহলেই আমরা সমস্যাটি সমাধান হবার সম্ভাবনা পেয়ে যাব। তাহলে বুঝতে পারলে এই ধরনের উত্তর আমরা প্রথমে সমস্যাটি না হওয়ার সম্ভাবনা নির্ণয় করব। চলো আমরা নেক্সট পেজে যাই। অতএব সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু পি অফ, দেখো সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা মানে এ সমস্যাটি সমাধান করতে পারেনি, তাহলে কি লিখব, এ ড্যাশ ইন্টারসেকশন বিও পারেনি, বি ড্যাশ ইন্টারসেকশন সিও পারেনি, সি ড্যাশ অর্থাৎ তিনজনের কেউ পারেনি। যেহেতু তিনজনের কেউই সমস্যাটি সমাধান করতে পারেনি তাই আমরা মাঝে ইন্টারসেকশন দিয়েছি। তাহলে সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে গেলাম পি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ। এবার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে এ বি আর সি এই ঘটনাগুলি হচ্ছে স্বাধীন। স্বাধীন মানে কি, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই ঘটনাগুলো যদি স্বাধীন হয় তাহলে এদের কমপ্লিমেন্ট যেগুলো থাকবে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এই ঘটনা তিনটিও কি হবে, স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমরা জানি যে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয় না, যদি এ আর বি দুটো ঘটনা স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি লিখতে পারি। তাহলে এখানে তিনটে যে ঘটনা এ ড্যাশ বি ড্যাশ আর সি ড্যাশ এই ঘটনা তিনটে হচ্ছে স্বাধীন। এখানে তিনটে আছে তাহলে আমরা কি লিখবো, ইকুয়াল টু তিনটের জন্য লিখবো পি অফ এ ড্যাশ ইন্টু পি অফ বি ড্যাশ, সরি পি অফ, ঠিক আছে, পি অফ এ ড্যাশ ইন্টু পি অফ বি ড্যাশ ইন্টু পি অফ সি ড্যাশ। এদের মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এত। এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো আমরা পাবো কত না, আমরা পেয়ে গেলাম হচ্ছে 1/4। তাহলে এই 1/4 হলো সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা বলবো সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সমস্যাটি সমাধান না হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে 1/4। তাহলে 1 মাইনাস 1/4 ইকুয়াল টু আমরা পেলাম 3/4। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি 3/4। এরপর 32 দাগের প্রশ্নটি হলো যদি পি অফ এ ইকুয়াল টু 2/3, পি অফ বি ইকুয়াল টু হাফ এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6 হয় তাহলে পি অফ বি বাই এ এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। খুব সহজ একটি প্রশ্ন, এর উত্তর তোমরা সবাই পারবে। দেখো আমরা প্রথমে লিখব পি অফ বি বাই এ এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। এটি একটি সূত্র,
দেখো এই সূত্রটি কি না, ইকুয়াল টু, প্রথমে আমরা একটা দাগ টেনে নেবো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি হর বা ডিনোমিনেটরে এ আছে, তাই আমরা হরে লিখে দেবো পি অফ এ। আর লবে কি লিখব? লবে লিখব এই এ এবং বি, অর্থাৎ হর এবং লবে যে দুটো ঘটনা আছে তাদের ইন্টারসেকশন, অর্থাৎ আমরা লিখব লবে বা নিউমিনেটরে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর যে সূত্র আমরা জানি সবাই, কি না, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি বাই পি এ। নেক্সট লাইনে আমরা এদের মানগুলো জাস্ট বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। ইকুয়াল টু, দেখো পি অফ এ এর মান হচ্ছে 2/3 প্লাস পি অফ বি এর মান হচ্ছে হাফ, আর পি অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে মাইনাস লিখলাম আমরা 5/6 বাই পি অফ এর মান হচ্ছে 2/3। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা দেখো পাবো কত, 2/6 বাই 2/3। তোমরা নিজেদের মতো সিম্পলিফিকেশন করবে। ইকুয়াল টু, এটা থেকে আমরা পাবো হচ্ছে হাফ, তাহলে আমাদের সঠিক উত্তর হলো হাফ, তাহলে এক্ষেত্রে হবে এ। এরপর 33 দাগের প্রশ্নটি হলো, একটি যথেচ্ছ চল এক্স এর নিম্নলিখিত সম্ভাবনা অপেক্ষক রয়েছে। তাহলে একটি সম্ভাবনা বিভাজনের একটি ছক দেওয়া আছে, সেখান থেকে আমাদের পি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2 এর মান নির্ণয় করতে হবে। তোমরা খুব সহজেই এই প্রশ্নের সমাধান করতে পারবে। যখন এরকম ধরনের ছক দেয়া থাকবে এবং সেখানে দেখবে একটি আননোন রাশি যেমন কে আছে, তাহলে প্রথমেই আমাদের এই কে এর মান কিন্তু আগে নির্ণয় করে ফেলতে হবে। কে এর মান নির্ণয় করার জন্য তোমরা কি করবে, তোমরা জানো যে টোটাল প্রবাবিলিটির মান কত হয়, 1 হয়। তাহলে এখানে দেখো পি অফ এক্স অর্থাৎ প্রবাবিলিটির যে মানগুলো দেওয়া আছে না, তাদের সব যোগফল কি করবে, 1 লিখে এখান থেকে কে এর মান নির্ণয় করে ফেলবে। তাহলে আমরা প্রথমে লিখছি যে যেহেতু সামেশন পি অফ এক্স মানে পি অফ এক্সের যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল, তাহলে তাদের যোগফল কত হয় না, তাদের যোগফল হয় হচ্ছে ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এই সামেশন পি অফ এক্স এর পরিবর্তে আমরা যদি পি অফ এক্সের যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল আকারে লিখি, তাহলে আমরা পাবো, দেখো ইমপ্লাইজ 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস 3k ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ 0.1, 0.2 আর 0.3 আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.6। কে, 2k আর 3k যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস 6k ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা লিখতে পারবো 6k ইকুয়াল টু, দেখো 6k ইকুয়াল টু হবে 1 মাইনাস 0.6, 1 মাইনাস 0.6 মানেই হচ্ছে 0.4। দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু আমরা কত পাবো, কে ইকুয়াল টু পাবো 0.4/6। এখানে পয়েন্ট তুলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 1/15। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম কত না 1/15। এবার আমাদের কি নির্ণয় করতে বলেছে, আমাদের নির্ণয় করতে বলেছে পি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে লিখছি আমরা অতএব পি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2। দেখো এক্স এর মান যদি 2 বা 2 এর থেকে বড় হয় তাহলে এক্স এর মান কি হতে পারে, এক্স এর মান 2 হতে পারে, আর 2 এর থেকে বড় 3 হতে পারে। তোমরা বলো তো 4 কি নেওয়া যাবে না, এক্ষেত্রে 4 নেওয়া যাবে না। কেন, কারণ আমাদের টেবিলে দেখো 4 নেই, আমাদের টেবিলে 3 অবধি আছে, তাই আমরা ম্যাক্সিমাম 3 অবধি নেবো। মানে এক্স এর মান গ্রেটার ইকুয়াল টু 2, মানে আমাদের টেবিলে এক্স এর মান 2 বা 2 এর থেকে বড় যেগুলো আছে সেগুলোই নেওয়া যাবে, অন্য কাউকে কিন্তু নেওয়া যাবে না। তাহলে এক্স এর মান 2 বা 2 এর থেকে বড় হলে এক্স এর মান আমরা প্রথমে পাবো 2, তার জন্য আমরা লিখবো ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু 2। আর কি হতে পারে, আর হতে পারে এক্স ইকুয়াল টু 3, সেটা আমরা আবার প্লাস দিয়ে লিখবো পি অফ এক্স ইকুয়াল টু 3। আরও যদি হতো, যদি এই টেবিলে থাকতো তাহলে আবার প্লাস দিয়ে পাশে লিখতাম। এবার দেখো পি অফ এক্স ইকুয়াল টু 2 অর্থাৎ এক্স এর মান 2 হলে তখন প্রবাবিলিটির মান কত, পি অফ এক্স ইকুয়াল টু 2 মানে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে প্রবাবিলিটির মান কত, এখানে হচ্ছে 0.3। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 2 এর পরিবর্তে লিখে দেবো আমরা হচ্ছে 0.3 প্লাস যখন এক্স ইকুয়াল টু 3 তখন পি অফ এক্স ইকুয়াল টু 3 কত, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3 তে প্রবাবিলিটির মান হচ্ছে 3k, তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস 3k। এরপরে দেখো আমরা লিখছি ইকুয়াল টু 0.3 প্লাস 3k। এখানে যদি k এর মান আমরা 1/15 বসাই, মানে 3 ইন্টু 1/15 মানে 1/5, 1/5 মানে হচ্ছে 0.2, তাহলে আমরা লিখছি প্লাস হচ্ছে 0.2, তাহলে 0.3 প্লাস 0.2 মানে হচ্ছে 0.5।
এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কত? না, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, 0.5। এরপর 34 দাগের প্রশ্নটি হলো, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যানবিদ্যায়, গণিতে এবং পরিসংখ্যানবিদ্যা ও গণিতের মধ্যে কমপক্ষে একটিতে ফেল করেছে যথাক্রমে 25%, 30% এবং 45%। একজন পরীক্ষার্থীকে যথেচ্ছভাবে নির্বাচন করা হলো। যদি জানা যায় যে সে গণিতে ফেল করেছে, তাহলে পরিসংখ্যানবিদ্যায় পাশ করার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই করা যায়। তোমরা এই ধরনের একটু লেখা অঙ্ক পেলেই ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার কিছু নেই। তোমরা প্রথমে দেখবে কি কি তথ্য তোমার দেওয়া আছে, ভালোভাবে সেটা খেয়াল করো, আর কি নির্ণয় করতে হবে, তাহলে দেখবে অঙ্কটি খুব সহজে পেরে যাবে। দেখো, এখানে বলেছি পরিসংখ্যান বিদ্যায় ফেল করার সম্ভাবনা হচ্ছে 25%। তাহলে আমি যদি পরিসংখ্যান বিদ্যায় ফেল করার ঘটনাটা এস ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি পি অফ এস ইকুয়াল টু 25%, মানে 25/100। তারপর বলেছে ম্যাথমেটিক্সে ফেল করার সম্ভাবনা হচ্ছে 30%। আমরা যদি ম্যাথমেটিক্সে ফেল করার ঘটনাটা এম ধরে নিই, তাহলে পি অফ এম ইকুয়াল টু 30%, মানে হচ্ছে 30/100। আর পরিসংখ্যানবিদ্যা মানে স্ট্যাটিস্টিক্স ও ম্যাথমেটিক্স এর মধ্যে কমপক্ষে একটিতে, অর্থাৎ সে স্ট্যাটিস্টিক্সেও ফেল করতে পারে, অথবা ম্যাথমেটিক্সেও ফেল করতে পারে, অথবা দুটোতেই ফেল করতে পারে, কমপক্ষে মানে বোঝায়, তার সম্ভাবনা হচ্ছে 45%। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখব? দেখো, এক্ষেত্রে আমরা লিখব পি অফ, অর্থাৎ বলছে সে স্ট্যাটিস্টিক্স ও গণিতের মধ্যে কমপক্ষে একটিতে, তার মানে কি, হয় সে স্ট্যাটিস্টিক্সে ফেল করবে, অথবা সে গণিতে ফেল করবে, অথবা দুটোতেই ফেল করতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা লিখব স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে এস, পি অফ এস ইউনিয়ন এম ইকুয়াল টু হচ্ছে 45%, মানে 45/100। দেখো, এইখানটাই তোমাদের গন্ডগোল হয়ে যায়, মাঝে ইউনিয়ন দেবো না ইন্টারসেকশন দেবো। দেখো, যখন কমপক্ষে বলবে না, তখন ইউনিয়ন। কমপক্ষে মানে কি? কমপক্ষে মানে বোঝায় যে হয় এখানে এস ঘটবে, না হলে এম ঘটবে, না হলে উভয় ঘটবে। ঠিক আছে? অর্থাৎ এস ও এম এর মধ্যে যদি যে কোনো একটি ঘটে বা দুটোই ঘটে, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখব এস ইউনিয়ন এম। কিন্তু যদি বলে দেয় উভয়কেই ঘটতে হবে, এসকেও ঘটতে হবে এবং এমকেও ঘটতে হবে, যে কোনো একটি ঘটলে কিন্তু হবে না, তখন আমরা এখানটায় ইন্টারসেকশন ব্যবহার করব। এখানে যেহেতু বলেছে যে স্ট্যাটিস্টিক্স ও গণিতের মধ্যে কমপক্ষে একটিতে ফেল করবে, মানে সে স্ট্যাটিস্টিক্সও ফেল করতে পারে, আবার অথবা গণিতেও ফেল করতে পারে, না হলে কি করতে পারে, দুটোতেই ফেল করতে পারে। তার জন্য আমরা এখানে পি অফ এস ইউনিয়ন এম লিখলাম, সেটা 40%, মানে 45/100। ঠিক আছে? এরপর আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো, আমাদের নির্ণয় করতে হবে, দেখো বলছে যদি জানা যায় যে সে গণিতে ফেল করেছে, মানে তোমার জানা হয়ে গেল সে ম্যাথমেটিক্সে হচ্ছে ফেল করে গেছে, অর্থাৎ ম্যাথমেটিক্সে সে ফেল, তাহলে বলছে পরিসংখ্যানবিদ্যায় মানে স্ট্যাটিস্টিক্সে পাশ করার সম্ভাবনা। আমার এখানে স্ট্যাটিস্টিক্সে ফেল করার ঘটনা কত ধরেছিলাম? এস। তাহলে স্ট্যাটিস্টিক্সে পাস করার ঘটনা কত হবে? এস তার কমপ্লিমেন্ট, মানে এস ড্যাশ। তাহলে আমরা কি নির্ণয় করবো এবার ভাবো। এবার তোমরা দেখো, আমরা নির্ণয় করব কি না পি অফ। দেখো, তাহলে আমরা জেনে গেছি কি? আমরা জেনে গেছি সে ম্যাথমেটিক্সে ফেল করেছে, এটা আমরা আগে থেকেই জেনে গেছি। তাহলে জেনে যাওয়া ঘটনাটা আমরা সবসময় কোথায় লিখি? হরে বা ডিনোমিনেটরে লিখে দিলাম, এম ম্যাথমেটিক্সে ফেল করেছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি স্ট্যাটিস্টিক্সে পাস করার সম্ভাবনা। তাহলে স্ট্যাটিস্টিক্সে পাস করার ঘটনা কত? এস ড্যাশ। সেটা আমরা লবে লিখবো, লব মানে হচ্ছে নিউমিনেটরে লিখবো এস ড্যাশ। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি পি অফ এস ড্যাশ বাই এম এর মান। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা প্রশ্নটির উত্তর করে ফেলি। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি যে ধরি পরিসংখ্যান বিদ্যায় ও গণিতে ফেল করার ঘটনা যথাক্রমে এস এবং এম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো অতএব পি অফ এস ইকুয়াল টু, প্রশ্নে বলে দেওয়া আছে 25%, মানে 25/100, আর পি অফ এম বলে দেওয়া আছে 30%, মানে 30/100। আর অতএব পি অফ এস ইউনিয়ন এম আমরা জেনে গেলাম, এটা মানে হচ্ছে 45%, মানে 45/100। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে অতএব পি অফ
এইচ ড্যাশ বাই এম এর মান নির্ণয় করতে হবে। এর ফর্মুলা আমরা জানি ইকুয়াল টু, দেখো আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে হরে বা ডিনোমিনেটরে এম আছে, তাই আমরা ডিনোমিনেটরে পি অফ এম লিখে দেবো, আর লব বা নিউমিনেটরে কি লিখবো, এই দুটোর ইন্টারসেকশন মানে এইচ ড্যাশ ইন্টারসেকশন এম। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলতে পারি নিচে পি অফ এম আর উপরে পি অফ এইচ ড্যাশ ইন্টারসেকশন এম। এবার আমরা এই পি অফ এইচ ড্যাশ ইন্টারসেকশন এম এর মান কিভাবে নির্ণয় করব, চলো আমরা রাফে দেখে নিই। হ্যাঁ, তোমরা বিষয়টি ভালোভাবে মনে রাখবে। আমি একটি ইউনিভার্সাল সেট অঙ্কন করলাম, এর মধ্যে দুটো সেট অঙ্কন করছি, একটি হচ্ছে এস আর একটা হচ্ছে এম। এস মানে স্ট্যাটিস্টিক্সের সেট আর এম মানে হচ্ছে ম্যাথমেটিক্সের সেট। আমরা পি অফ এইচ ড্যাশ ইন্টারসেকশন এম এর মান কিভাবে নির্ণয় করব সেটা দেখব। এটাকে আমরা এরকমও লিখতে পারি, পি অফ এমটা আগে লিখতেও পারো এম ইন্টারসেকশন এইচ ড্যাশ। এম ইন্টারসেকশন এইচ ড্যাশ এটা মানেই বোঝায় এই জায়গাটা, দেখো এই জায়গাটা হচ্ছে পি অফ এম ইন্টারসেকশন এইচ ড্যাশ। দেখো আরো সহজভাবে বুঝতে গেলে দেখো এটাকে আমরা লিখতে পারি পি অফ এম ইন্টারসেকশন এইচ ড্যাশ মানে এম মাইনাস এস। এবার দেখো এম মাইনাস এস মানে কি, এম মাইনাস এস মানে এখানে কোন জায়গাটা, মানে এম থেকে তুমি যদি এসকে বাদ দিয়ে দাও তাহলে যে জায়গাটা পড়ে থাকে। দেখো এখানে এম মানে হচ্ছে আমার লাল কালারের বৃত্তটি, সেখান থেকে যদি আমি এস সবুজ কালারের পুরো অংশটা বাদ দিয়ে দিই, সবুজ কালারের এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমাদের ডটেড লাইনযুক্ত অংশটাই পড়ে থাকছে, তাহলে সেই অংশটাই হচ্ছে এম মাইনাস এস সেটটা। তাহলে এই সেটটার প্রবাবিলিটি কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এম মাইনাস সেট কোনটি চিত্রে ভালোভাবে বুঝতে পারলে। এবার দেখো এই ডটেড অংশটা আমরা পেতে গেলে এইভাবে করতে পারি। দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো ইকুয়াল টু পি অফ এম। পি অফ এম মানে কোন সেটটা, লাল সেটটা। সেখান থেকে আমরা যদি এই মাঝের যে কমন অংশটা আছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই কমন অংশটার নাম কি, এই কমন অংশটার নাম হচ্ছে এস ইন্টারসেকশন এম। এটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ এই এম সেটটা থেকে এই এস ইন্টারসেকশন এম এই সেটটা বাদ দিয়ে দিই, তাহলেই দেখো আমাদের ডটেড লাইনযুক্ত অংশ সেটটা হচ্ছে আমাদের পড়ে থাকছে। ডটেড লাইনযুক্ত অংশ সেটটা মানেই হচ্ছে এইচ ড্যাশ ইন্টারসেকশন এম। তাহলে আমরা ডটেড লাইনযুক্ত অংশটার প্রবাবিলিটি লিখতে পারবো পি অফ এম মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এম, পি অফ এম মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এম। ঠিক আছে, আবার দেখো আমরা লিখতে পারি এখান থেকে, দেখো আমরা যদি এস এবং এম এই গোটা সেটটাই নিয়ে নিই, গোটা সেটটা মানে আমরা লিখবো হচ্ছে পি অফ এস ইউনিয়ন এম, মানে পুরোটা সবুজটা এবং লালটা এই দুটো বৃত্ত মিলে যে গোটা সেটটা তৈরি করেছে সেই পুরোটাকেই আমরা বলছি এস ইউনিয়ন এম এবং তার প্রবাবিলিটি। এখান থেকে যদি আমরা বাদ দিই, কোন অংশটাকে বাদ দিলে আমরা ডটেড লাইনযুক্ত অংশটা পাবো, দেখো আমি যদি সবুজ বৃত্তটাকে বাদ দিয়ে দিই, পুরোটা থেকে যদি সবুজ বৃত্তটাকে বাদ দিয়ে দিই তাহলে ডটেড লাইনযুক্ত অংশটা পড়ে থাকবে, তার জন্য আমরা লিখব মাইনাস পি অফ এস। এবার দেখো দ্বিতীয় যে সূত্রটি আমরা লিখলাম এর মান আমাদের অঙ্কে জানা আছে, আমরা এক্ষেত্রে সহজেই মানগুলো বসিয়ে দিতে পারবো, তাই আমরা এই দ্বিতীয় সূত্রটা এক্ষেত্রে আমরা ব্যবহার করব। প্রথম সূত্রটি ব্যবহার করেও করা যেত, কিন্তু যেহেতু দ্বিতীয় সূত্রে আমরা মানগুলো ডাইরেক্ট বসাতে পারবো, তাই পি অফ এইচ ড্যাশ ইন্টারসেকশন এম এর পরিবর্তে আমরা লিখে দেবো পি অফ এস ইউনিয়ন এম মাইনাস পি অফ এস। চলো আমরা আবার অঙ্কে ফিরে যাই। তাহলে এক্ষেত্রে আমরা নেক্সট লাইনে লিখবো ইকুয়াল টু পি অফ এস ড্যাশ ইন্টারসেকশন এম এর পরিবর্তে লিখবো পি অফ এস ইউনিয়ন এম মাইনাস পি অফ এস, আর নিচে যেমন আছে পি অফ এম। এবার দেখো এদের মানগুলো আমরা সব জানা আছে, বসিয়ে দিই। পি অফ এস ইউনিয়ন এম এর মান হচ্ছে 45/100 মাইনাস পি অফ এস এর মান হচ্ছে 25/100 আর পি অফ এম এর মান হচ্ছে 30/100। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করবে, তোমরা তোমাদের মতো করলে দেখবে পাবে 20/30 মানে হচ্ছে 2/3। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো বি 2/3। নেক্সট প্রশ্ন করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে কোন কোন কন্ডিশন সিদ্ধ হতে হয়।
সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে প্রথমে সম্বন্ধ বা রিলেশনটিকে সসম বা রিফ্লেক্সিভ হতে হবে। 2 নম্বরে প্রতিসম বা সিমেট্রিক হতে হবে। আর সবার শেষে 3 নম্বরে সংক্রমণ বা ট্যানজেটিভ হতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটি যদি না ঘটে তাহলে আমরা সম্বন্ধটিকে সমতুল্য সম্বন্ধ বলবো না। তাহলে সমতুল্য সম্বন্ধ হতে গেলে কি হতে হবে? সমতুল্য সম্বন্ধ হতে গেলে এই তিনটেকেই ঘটতে হবে, তবেই আমরা তাকে সমতুল্য সম্বন্ধ বলবো। চলো এবার আমরা 35 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করি। ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট এন, এন মানে ন্যাচারাল নাম্বার, এর উপর একটি সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞায়িত যে এন আর এম, এন আর এম বলতে বোঝাচ্ছে যে এন হলো এম এর একটি গুণনীয়ক। তাহলে বিবৃতি 1-এ বলছে আর একটি সমতুল্য সম্বন্ধ নয়, আর বিবৃতি 2-তে বলা হচ্ছে আর প্রতিসম নয়। দেখো আমরা একটু আগেই পড়লাম যে সমতুল্য সম্বন্ধ হতে গেলে সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই হতে হবে। তার জন্য আমরা এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে দেখব যে এই সম্বন্ধটি প্রতিসম হচ্ছে কিনা। প্রতিসম সম্বন্ধের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে রিলেশনটি এখানে দেয়া আছে তার উল্টো রিলেশনটি সত্য হবে কিনা। দেখো এখানে বলেছে এন হলো এম এর একটি গুণনীয়ক, তাহলে কি উল্টোটা মানে এম হলো এন এর একটি গুণনীয়ক হবে কি? যদি উল্টোটা সত্য হয় তাহলে প্রতিসম হবে, উল্টোটা যদি সত্য না হয় তাহলে প্রতিসম হবে না। দেখো এন এম এর গুণনীয়ক হলে এম এন এর গুণনীয়ক হবে না। কেন হবে না? দেখো একটি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝাই। দেখো 3 এই সংখ্যাটি হলো 12 এর গুণনীয়ক, কিন্তু উল্টোটা মানে 12 কি 3 এর গুণনীয়ক, কিন্তু 12 3 এর গুণনীয়ক নয়। কারণ 12কে আমরা ভেঙে লিখতে পারবো 3 × 2 × 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 হলো 12-র একটি গুণনীয়ক। কিন্তু আমি কখনোই 3কে ভেঙে 12 ইন্টু কোনো পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারবো না, তাই 12 3 এর গুণনীয়ক নয়। তাই এই সম্বন্ধটি প্রতিসম নয়, এটা সত্য, কারণ এই সম্বন্ধটি প্রতিসম হবে না। দেখো বিবৃতি 2-এ বলেছে সম্বন্ধটি প্রতিসম নয়, তাহলে আমরা দেখলাম যে আর সম্বন্ধটি প্রতিসম হলো না, তাহলে প্রতিসম নয় বলেছে বিবৃতি 2-তে, তাই বিবৃতি 2 সত্য। আবার দেখো যেহেতু আর সম্বন্ধটি প্রতিসম হলো না, তাহলে আমরা এই যে 3টে যে কন্ডিশন তার মধ্যে একটি হলো না, তাহলে আমরা কি বলবো? আর সম্বন্ধটি সমতুল্য নয়, তাহলে আর একটি সমতুল্য সম্বন্ধও নয়, তাহলে বিবৃতি 1ও বলছে সত্য। তাহলে এখানে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য হলো, কিন্তু বিবৃতি 1 কার জন্য হলো না? বিবৃতি 1 বিবৃতি 2 এর জন্য হলো না। কেন না? বিবৃতি 2 প্রতিসম নয়, তাই বিবৃতি 1 সমতুল্য সম্বন্ধ হলো না। তাই বিবৃতি 1 না হওয়ার সঠিক ব্যাখ্যা হলো বিবৃতি 2। তাহলে এক্ষেত্রে নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এর মধ্যে সঠিক উত্তর হবে দেখো এ, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। দেখো বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা কে? মানে বিবৃতি 1 হলো না কার জন্য? বিবৃতি 1 হলো না বিবৃতি 2 এর জন্য, তাই দেখো বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে এই সম্বন্ধটি রিফ্লেক্সিভ এবং ট্যানজেটিভ হবে কিনা। কোনো সম্বন্ধ রিফ্লেক্সিভ দেখতে গেলে সেটাকে প্রথমেই দেখতে হবে যে
দুটো সেম এলিমেন্ট নিয়ে সম্বন্ধটি সত্য হচ্ছে কিনা, অর্থাৎ এই রিলেশনটি রিফ্লেক্সিভ বা সসম হচ্ছে কিনা দেখতে গেলে আমরা দেখব এ আর এ সত্য কিনা। দেখো এ আর এ বলতে এখানে বোঝাচ্ছে যে এ হলো এ এর গুণনীয়ক, অবশ্যই এ এর গুণনীয়ক, কারণ আমরা লিখতে পারি এ ইকুয়াল টু এ ইন্টু 1। আবার দেখো উল্টোটাও সত্য, আমি যদি প্রথম এটাকে দ্বিতীয় এ এর গুণনীয়ক বলি তাহলে আবার আমি এরকমও বলতে পারবো দ্বিতীয় এটা হলো প্রথম এ এর গুণনীয়ক, তাহলে এক্ষেত্রে সম্বন্ধটি সসম বা রিফ্লেক্সিভ হবে, সসম হবে। এবার আমরা দেখব যে এই রিলেশনটি ট্যানজেটিভ হবে কিনা। ট্যানজেটিভ দেখার জন্য কি দেখতে হয়, আমি প্রথমে ধরে নেব যে এ আর বি সত্য, তারপর আমি ধরে নেব যে এই বি দিয়ে যেহেতু শেষ হচ্ছে তাই বি আর সি এটাও সত্য, এবং এবার আমি দেখব যে এ আর এই সি এর জন্য সম্পর্কটি সত্য হচ্ছে কিনা। দেখো যদি এ বি এর গুণনীয়ক হয় আবার বি সি এর গুণনীয়ক হয় তাহলে অবশ্যই এ সি এর গুণনীয়ক হবে, তাহলে আমরা বলতে পারছি যে সম্বন্ধটি সংক্রমণ হবে। কি হবে না, সংক্রমণ হবে। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এরপর 36 এর প্রশ্নটি হলো বিবৃতি 1 এ বলছে ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ টু দি বার n মাইনাস 1 তার কিউব, যেখানে n হলো ম্যাট্রিক্স এ এর ক্রম, অর্থাৎ ম্যাট্রিক্সটির অর্ডার হলো n ইন্টু n, অর্থাৎ nখানা রো আছে এবং nখানা কলম আছে। বিবৃতি 2তে বলা হচ্ছে দেখো ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ হোল টু দি বার n। এই বিবৃতি 1 এবং বিবৃতি 2 থেকে আমরা নির্ণয় করব যে নিচে 4টে বিকল্প যেটি আছে তার মধ্যে কোনটি সঠিক। দেখো বিবৃতি 2 এর ক্ষেত্রে আমরা জানি যে ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হয় কি না ডিটারমিনেন্ট এ টু দি বার এই ম্যাট্রিক্সটির যত অর্ডার সেই অর্ডার থেকে এক কম পাওয়ারে বসে, অর্থাৎ এই ডিটারমিনেন্ট এ এর পাওয়ারে বা ঘাতে বসবে n মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি 2 সত্য নয়, তাহলে আমরা লিখব বিবৃতি 2 ফলস বা মিথ্যা। এবার আমরা দেখব বিবৃতি 1 সত্য না মিথ্যা। দেখো বিবৃতি 1 এর ক্ষেত্রে আমি যদি প্রথম অ্যাডজয়েন্ট যেটা আছে অর্থাৎ অ্যাডজয়েন্ট এ ক্যালকুলেট করি তার জন্য আমরা কি পাবো, প্রথম অ্যাডজয়েন্ট এ এর জন্য আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট এ টু দি বার ম্যাট্রিক্সটির যা অর্ডার তার থেকে এক কম লিখব, অর্থাৎ পাওয়ারে আমরা লিখব n মাইনাস 1। এরপর দ্বিতীয় যে অ্যাডজয়েন্ট আছে তার জন্য আমরা কি লিখব, তার জন্য আমরা এখন যেটা পেয়েছি অর্থাৎ যেটা পেলাম তার পাওয়ারে আমি আবার লিখব হচ্ছে n মাইনাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ টু দি বার n মাইনাস 1 তার স্কোয়ার। এরপর যখন আমরা সবার শেষের অ্যাডজয়েন্টটা ক্যালকুলেট করব তার জন্য আমরা কি পাবো, তার জন্যে আমরা আবার এর পাওয়ারে পাবো n মাইনাস 1। এটাকে যদি আমরা আবার ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ টু দি বার n মাইনাস 1 তার কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি 1 হলো সত্য বা ট্রু। দেখো এই বিষয়টি আমরা খুব সহজে কিভাবে মনে রাখব, আমরা
জানি যে অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্ট এর মান হয় ডিটারমিনেন্ট এ টু দি বার n-1, অর্থাৎ এর যা অর্ডার তার থেকে 1 কম। তাহলে আমরা কি করব, এই বিবৃতি 1 এর মতো অঙ্কের জন্য প্রথমে আমরা লিখে নেব কি না ডিটারমিনেন্ট এ টু দি বার n-1 লিখলাম। এবার দেখব কতগুলো অ্যাডজয়েন্ট এখানে আছে। কটা অ্যাডজয়েন্ট আছে দেখো, 1 2 3টে অ্যাডজয়েন্ট আছে। 3টে অ্যাডজয়েন্ট আছে, তার জন্যে আমরা কি করব না এই n-1 এর পাওয়ারে 3 বসিয়ে দেব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটি? দেখো, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো সি। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। এরপর 37 দাগের প্রশ্নটি হলো, একটি অফিসে 3 জন কর্মচারী এ, বি ও সি কোনো একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে ব্যস্ত। এ 50%, বি 20% ও সি বাকি 30% তথ্য প্রক্রিয়াকরণে সফল হয়। এ, বি ও সি এর কাজের ত্রুটির মাত্রা যথাক্রমে 0.06, 0.04 ও 0.03। তাহলে বি ফর্মটি প্রক্রিয়াকরণ করে একটি ত্রুটি করার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তাদের মধ্যে কোনটি? চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো, আমাদের নির্ণয় করতে হবে বি ফর্মটি প্রক্রিয়াকরণ করে একটি ত্রুটি করার সম্ভাবনা, অর্থাৎ বি এর একটি ত্রুটি করার সম্ভাবনা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে পি অফ বি কত বলা আছে দেখো, অর্থাৎ বি একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে সফল হওয়ার সম্ভাবনা কত বলেছে? সফল হওয়ার সম্ভাবনা বলেছে 20%। তাহলে আমরা বলতে পারবো যে পি অফ বি ইকুয়াল টু হচ্ছে 20%, মানে 20/100। এবার দেখো বি এর ত্রুটির মাত্রা কত বলেছে। দেখো, বি এর ত্রুটির মাত্রা বলেছে 0.04। আমরা ধরে নিচ্ছি যে ধরি কাজের ত্রুটি হচ্ছে ডি, তাহলে পি অফ বি এর ত্রুটি, তাহলে আমরা জেনে যাচ্ছি যে কাজের ত্রুটিটি কে করেছে না বি করেছে। তাই আমরা ডিনোমিনেটর বা হরে লিখব বি। আর আমার কার ত্রুটি চাইছি না বি এর কাজের ত্রুটি, তাহলে যেহেতু কাজের ত্রুটির ঘটনাটা আমরা এখানে ডি ধরেছি, তাই লব বা নিউমিনেটরে বসবে হচ্ছে ডি, অর্থাৎ পি অফ ডি বাই বি। তাহলে পি অফ ডি বাই বি মানে বোঝাচ্ছে যে বি এর কাজের ত্রুটির সম্ভাবনা। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে বি এর কাজের ত্রুটির সম্ভাবনা হচ্ছে 0.04, তাহলে পি অফ ডি বাই বি ইকুয়াল টু আমরা লিখব 0.04। অতএব বি এর একটি ত্রুটি করার সম্ভাবনা যেটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে বি এর একটি ত্রুটি করার সম্ভাবনা হবে পি অফ বি ইন্টু পি অফ ডি বাই বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা লিখব পি অফ বি ইন্টু পি অফ ডি বাই বি। এটা মানেই তোমরা একটু জেনে রাখো, এটা মানে পি অফ বি ইন্টারসেকশন ডি। ঠিক আছে, এটা মানে পি অফ বি ইন্টারসেকশন ডি। এবার দেখো আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো দেখি, ইকুয়াল টু পি অফ বি এর মান হচ্ছে 20/100 ইন্টু পি অফ ডি বাই বি এর মান হচ্ছে 0.04, 0.04 মানে 4/100। তাহলে আমরা লিখলাম হচ্ছে 4/100। এবার দেখো এই শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমরা পেলাম ইকুয়াল টু হচ্ছে 8/1000। 8/1000 মানেই হচ্ছে 0.008। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো সি, 0.008। এরপর 38 দাগের প্রশ্নটি হলো, দেখো 37-এর যে তথ্যটি দেয়া ছিল একই তথ্য এখানেও দেয়া আছে, শুধু কোশ্চেনটি আলাদা করা হয়েছে। তথ্যটি দেখো, একটি অফিসে 3 জন কর্মচারী এ, বি ও সি কোনো একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে ব্যস্ত। এ 50%, বি 20%,
ও সি বাকি 30% তথ্য প্রক্রিয়াকরণে সফল হয়, এ বি ও সি এর কাজের ত্রুটির মাত্রা যথাক্রমে 0.06, 0.04 ও 0.03। তাহলে আমাদের নির্ণয় করতে হবে ফর্মটি প্রক্রিয়াকরণে ত্রুটি হওয়ার মোট সম্ভাবনা। আগের অঙ্কে আমরা নির্ণয় করেছিলাম শুধু বি এর ত্রুটি হওয়ার সম্ভাবনা, এখানে বলেছে ত্রুটি হওয়ার মোট সম্ভাবনা, মানে এখানে এ এর ত্রুটি, বি এর ত্রুটি আর সি এর তিনজনের ত্রুটি নির্ণয় করে সেই তিনটে ত্রুটির কী করতে হবে না যোগ করতে হবে। চলো আমরা এর অ্যান্সার করে ফেলি। তাহলে এখানে পি অফ এ কত? দেখো, তথ্য প্রক্রিয়াকরণে এর সফল হওয়ার সম্ভাবনা কত না 50%। তাহলে পি অফ এ হচ্ছে 50% মানে 50/100। একইভাবে পি অফ বি হচ্ছে 20% মানে 20/100, আর পি অফ সি হচ্ছে 30% মানে 30/100। এবার ধরে নিচ্ছি যে ধরি ত্রুটি হওয়ার ঘটনাটা হচ্ছে ডি। এবার দেখো প্রথমে বলা আছে যে এর ত্রুটি হচ্ছে 0.06। তাহলে এর ত্রুটি মানে এ ত্রুটি করেছে, তাহলে আমরা লিখব পি অফ ডি বাই এ। যেহেতু এ ত্রুটি করেছে জানা আছে, তাই নিচে আমরা লিখলাম এ, আর এর ত্রুটি ডি এর সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা নির্ণয় করব পি অফ ডি বাই এ। পি অফ ডি বাই এ হচ্ছে 0.06 মানে 6/100। একইভাবে পি অফ ডি বাই বি মানে বি এর ত্রুটি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.04 মানে হচ্ছে 4/100, আর পি অফ ডি বাই সি মানে সি এর ত্রুটি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.03 মানে 3/100। অতএব ত্রুটি হওয়ার মোট সম্ভাবনা, ত্রুটি হওয়ার মোট সম্ভাবনা হচ্ছে কত? পি অফ ডি, কারণ যেহেতু ত্রুটি হওয়ার ঘটনাটা হচ্ছে ডি, তাহলে মোট সম্ভাবনা হবে পি অফ ডি। পি অফ ডি ইকুয়াল টু হবে এ এর ত্রুটি প্লাস বি এর ত্রুটি প্লাস সি এর ত্রুটির সম্ভাবনা। তাহলে পি অফ ডি ইকুয়াল টু আমরা লিখব এ এর ত্রুটি হওয়ার সম্ভাবনা মানে পি অফ এ ইন্টু পি অফ ডি বাই এ, প্লাস বি এর একটি ত্রুটি হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে পি অফ বি ইন্টু পি অফ ডি বাই বি, প্লাস সি এর একটি ত্রুটি হওয়ার সম্ভাবনা মানে পি অফ সি ইন্টু পি অফ ডি বাই সি। এদের প্রত্যেকের মান আমাদের জানা আছে, মানগুলো জাস্ট আমরা বসিয়ে দেবো। মানগুলো তোমরা ঠিক ঠিক বসাবে। দেখো আমি বসিয়ে দিচ্ছি ঠিক ঠিক। বসাবার পর তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে। ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে লসাগু হবে হচ্ছে 10,000, আর ওপরগুলোকে যদি আমরা লসাগু করার পর যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 470। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু 0.047। তাহলে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হলো বি, 0.047। এরপর আমরা 39 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো 37 আর 38 দাগের প্রশ্নের ক্ষেত্রে যা যা তথ্য ছিল এক্ষেত্রেও সেম তথ্য আছে, শুধু উত্তরটি অন্য চাওয়া হয়েছে। একটি অফিসে 3 জন কর্মচারী এ, বি ও সি কোনো একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে ব্যস্ত। এ 50%, বি 20% ও সি বাকি 30% তথ্য প্রক্রিয়াকরণে সফল হয়। এ, বি ও সি এর কাজের ত্রুটির মাত্রা যথাক্রমে 0.06, 0.04 ও 0.03। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে দেখি না, একটি কোম্পানির ব্যবস্থাপক মান পরীক্ষা করাতে চান। পরিদর্শনের সময় তিনি প্রক্রিয়াকৃত ফর্মের আউটপুট দিনের মধ্যে থেকে যথেচ্ছভাবে একটি ফর্ম নির্বাচন করেন, অর্থাৎ একটা ফর্ম তিনি নির্বাচন করেন। যদি ফর্মটিতে কোনো ত্রুটি থাকে তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত না হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ তিনি যে ফর্মটি নির্বাচন করেছেন সেটাতে ত্রুটি আছে, মানে ফর্মটিতে ডিফেক্ট আছে, তাহলে সেই ফর্মটি এ প্রক্রিয়াকৃত মানে তৈরি করেনি তার সম্ভাবনা কত আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা নির্ণয় করব যে এ ফর্মটি প্রক্রিয়াকৃত করলে তার সম্ভাবনা কত হতো। অর্থাৎ আমরা প্রথমে নির্ণয় করব পি অফ এ বাই ডি। পি অফ এ বাই ডি আমরা নির্ণয় করব। পি অফ এ বাই ডি মানে কি না,
ফর্মটি এ করেছে এবং ফর্মটি ডিফেক্ট আছে, তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে যাব। তারপর আমরা কি করব না 1 মাইনাস পি অফ এ বাই ডি করবো, অর্থাৎ 1 মাইনাস পি অফ এ বাই ডি মানেই বোঝায় এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত না হওয়ার সম্ভাবনা। চলো আমরা এই অঙ্কটির সমাধান করে ফেলি। দেখো এখানে পি অফ এ প্রশ্নে বলে দেওয়া আছে 50%, 50% মানে 50/100, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো ইকুয়াল টু হাফ। আবার ধরি ত্রুটি হওয়ার ঘটনা হচ্ছে ডি, তাহলে পি অফ ডি বাই এ, অর্থাৎ এ দ্বারা ত্রুটি হওয়ার সম্ভাবনা কত। দেখো এ দ্বারা ত্রুটি হওয়ার সম্ভাবনা বলে দিয়েছি 0.06, তাহলে পি অফ ডি বাই এ হচ্ছে 0.06। তাহলে পি অফ ডি ইকুয়াল টু কত হবে আমরা নির্ণয় করব। দেখো 38 দাগের অঙ্কে আমরা পি অফ ডি কত হবে নির্ণয় করেছি। তোমরা 38 দাগের অঙ্কটি একবার দেখে নিতে পারো। দেখো এটা হচ্ছিল আমাদের 38 দাগের অঙ্কটি, সেক্ষেত্রে আমরা পি অফ ডি এর মান পেয়েছিলাম 0.047, তাহলে আমরা পি অফ ডি এর মান লিখে দিলাম 0.047। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু একসঙ্গে দেবে, দেখো লেখা আছে উপরে 37 থেকে 40 প্রশ্নগুলির উত্তর দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগেই দেখবে পি অফ ডি এর মান নির্ণয় করা থাকবে। তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা কত, তাহলে ফর্মটা হচ্ছে ডিফেক্টিভ এবং ফর্মটি এ দ্বারা প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ, নিচে আমরা ডি লিখবো উপরে লিখবো এ, এটা মানে হচ্ছে ফর্মটা এ দ্বারা প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা এবং ফর্মটা হচ্ছে ডিফেক্টিভ, ইকুয়াল টু আমরা নিচে লিখবো পি অফ ডি আর উপরে লিখবো পি অফ এ ইন্টারসেকশন ডি, ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ ডি বাই এ বাই পি অফ ডি। দেখো এদের সব মানগুলো আমাদের জানা আছে, আমরা সব মানগুলো বসিয়ে দিই। পি অফ এ এর মান হচ্ছে হাফ ইন্টু পি অফ ডি বাই এ এর মান হচ্ছে দেখো 0.06 ইন্টু 0.06 বাই পি অফ ডি এর মান হচ্ছে 0.047। এটাকে তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করবে। দেখো এটাকে সিম্পলিফাই করলে তোমরা পাবে হচ্ছে 30/47, তাহলে 30/47 হলো এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা। তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত না হওয়ার সম্ভাবনা কত হবে, না হওয়ার সম্ভাবনা হবে 1 মাইনাস প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা, প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা হচ্ছে 30/47, তাহলে আমরা লিখবো মাইনাস 30/47, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ইকুয়াল টু 17/47। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো এ 17/47। এরপর এই সেটের লাস্ট প্রশ্নটি হলো 40 দাগের প্রশ্ন। 37, 38 এবং 39 এই তিনটি দাগের প্রশ্নের যে তথ্য ছিল এখানেও একই তথ্য আছে, শুধু উত্তরটি আলাদা চাওয়া হয়েছে। একটি অফিসে 3 জন কর্মচারী এ, বি ও সি কোনো একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে ব্যস্ত। এ 50%, বি 20% ও সি বাকি 30% তথ্য প্রক্রিয়াকরণে সফল হয়। এ, বি ও সি এর কাজের ত্রুটির মাত্রা যথাক্রমে 0.06, 0.04 ও 0.03। তাহলে যদি ই ফর্ম প্রক্রিয়াকরণে ত্রুটির ঘটনা হয় এবং ধরি E1, E2, E3 যথাক্রমে এ, বি, সি ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটির ঘটনা, তাহলে সামেশন I1 থেকে 3 পি অফ EI বাই ই এর মান আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা শর্টকাট মেথড পদ্ধতিতে এই অঙ্কটির উত্তর করে ফেলব। দেখো শর্টকাট মেথড পদ্ধতি করতে গেলে সবার প্রথমে দেখতে হবে এখানে যে EI আছে আর I এর মান বলেছে 1, 2 আর 3। দেখো I এর মান যদি 1 হয়, অর্থাৎ এখানে যদি আমরা I এর মান 1 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে E1। আবার I এর মান 2 হলে এখানে যদি I এর মান আমরা 2 বসাই তাহলে আমরা পাবো E2। আবার I এর মান 3 হলে এখানে I এর মান 3 বসালে আমরা পাবো E3। অর্থাৎ দেখো এখানে যে তিনটে ঘটনা আছে E1, E2, E3, I এর মান 1, 2, 3 বসালে সেই তিনটে ঘটনায় ফিরে আসছে। তাহলে আমাকে কিন্তু তিনটে ঘটনাকেই ফিরে আসতে হবে। যদি দুটো ঘটনা আসতো অর্থাৎ I এর মান 1 থেকে 2 বলতো তাহলে কিন্তু
আমরা এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারতাম না। এরপর কি দেখবে, এরপর দেখবে যে এ বি এবং সি এর ক্ষেত্রে যে সফল হওয়ার প্রবাবিলিটির মানগুলো বলেছে সেগুলো 100% হচ্ছে কিনা, বা তাদের যোগফল যদি পার্সেন্টেজটা ক্যালকুলেট করে তাদের যোগ করে তাহলে 1 হচ্ছে কিনা। পার্সেন্টেজ ক্যালকুলেট মানে 50 মানে 50% মানে হাফ, হ্যাঁ 20% মানে 1/5, 30% মানে 3/10, এগুলো বলছি। এগুলো যোগফল হতে হবে কত, 1, বা এদের পার্সেন্টেজটা 100% হচ্ছে কিনা। দেখো 50%, 20% মানে 70%, আর তার সঙ্গে 30% অ্যাড করলে 100%, অর্থাৎ আমার 100% এখানে হয়ে যাচ্ছে। তাহলে জেনে রাখবে এর অ্যান্সার হবে টোটাল যা প্রবাবিলিটির মান হয়, কোনো প্রবাবিলিটির ম্যাক্সিমাম মান হয় 1, তাহলে এক্ষেত্রেও এর অ্যান্সার হবে কত না, এর অ্যান্সার হবে 1। তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি, 1। চলো এবার এই প্রশ্নটির উত্তর আমরা সঠিকভাবে করি। দেখো ই হচ্ছে ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটির ঘটনা, এবং এবিসি এর ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটিগুলি যথাক্রমে E1, E2, E3। তাহলে এই তিনটের যে টোটাল প্রবাবিলিটি সেটাই হবে ই, এবং E1, E2, E3 কিন্তু এখানে সব ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, পরস্পর হচ্ছে স্বাধীন। তাহলে আমরা প্রথমেই লিখতে পারবো পি অফ ই ইকুয়াল টু পি অফ E1 প্লাস পি অফ E2 প্লাস পি অফ E3। এবার আমাকে যার মান নির্ণয় করতে বলেছে সামেশন আই ইকুয়াল টু 1 2 3 পি অফ ইআই বাই ই, আমরা এখানে আয়ের মানগুলো প্রথমে 1, তারপরে 2, তারপরে 3 বসাবো এবং মাঝখানে যোগ দিয়ে লিখবো। কেন, কারণ সামেশন মানে তাদের যোগফল বোঝায়। তাহলে আমরা প্রথমে লিখছি আয়ের মান 1 হলে আমরা কি পাবো, পি অফ E1 বাই ই, প্লাস আয়ের মান 2 হলে আমরা পাবো পি অফ E2 বাই ই, প্লাস আয়ের মান 3 হলে আমরা পাবো পি অফ E3 বাই ই, ইকুয়াল টু পি অফ E1 বাই ই। এর ফর্মুলা আমরা জানি, নিচে যেহেতু ই আছে তাই আমরা নিচে লিখবো পি অফ ই, আর উপরে লিখবো পি অফ E1 ইন্টারসেকশন ই, অর্থাৎ এই দুটোর ইন্টারসেকশন। তাহলে উপরে হবে পি অফ E1 ইন্টারসেকশন ই, প্লাস একইভাবে পরেরটার জন্য আমরা লিখবো হচ্ছে নিচে লিখবো পি অফ ই, আর উপরে লিখবো পি অফ E2 ইন্টারসেকশন ই, প্লাস সবার শেষেরটার জন্য আমরা নিচে লিখবো পি অফ ই, উপরে লিখবো পি অফ E3 ইন্টারসেকশন ই। এবার দেখো E1 ইন্টারসেকশন ই ইকুয়াল টু কত হবে। দেখো ই হচ্ছে টোটাল ত্রুটি মানে এ বি সি এর ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটি, আর E1 হচ্ছে শুধু এ এর ত্রুটি, মানে ই হচ্ছে 3 জনের ত্রুটি, আর E1 হচ্ছে একজন মানে এ এর ত্রুটি। তাহলে আমরা যদি E1 ইন্টারসেকশন ই করি তাহলে এদের কমন কে, কমন হবে E1। তাহলে তোমরা যদি আরো সহজভাবে ভাবো E1 ইন্টারসেকশন ই ইকুয়াল টু কত হবে না, E1 এবং ই এর মধ্যে যে ছোট সেটাই তাদের ইন্টারসেকশন হবে, ছোটকে ছোট হচ্ছে E1, তাই আমরা লিখবো ইকুয়াল টু E1। একইভাবে E2 ইন্টারসেকশন ই এর ক্ষেত্রে হবে E2, আর E3 ইন্টারসেকশন ই এর ক্ষেত্রে হবে E3। চলো তাহলে আমরা নেক্সট লাইনে এগুলো বসিয়ে ফেলি। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো, দেখো ইকুয়াল টু পি অফ E1 বাই পি অফ ই প্লাস পি অফ E2 বাই পি অফ ই প্লাস পি অফ E3 বাই পি অফ ই। এরপরে যদি আমরা লসাগু করি তাহলে আমরা দেখো পাবো হচ্ছে লসাগু কত হবে না, লসাগু হবে তোমার হচ্ছে দেখো পি অফ ই, তাই তো। আর উপরে দেখো হবে কত না, উপরে হবে পি অফ E1 প্লাস পি অফ E2 প্লাস পি অফ আমার হবে E3। জায়গা নেই, আমি ছোট করে লিখছি। এবার দেখো ইকুয়াল টু পরের লাইনে আমরা লিখতে পারবো কি, পরের লাইনে আমরা লিখতে পারবো নিচে তো পি অফ ই হবে পি অফ ই, আর উপরে দেখো পি অফ E1 প্লাস পি অফ E2 প্লাস পি অফ E3। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ ই। তাহলে আমরা উপরে লিখতে পারবো হচ্ছে পি অফ ই। এবার দেখো পি অফ ই আর এই পি অফ ই কেটে গেল, তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমাদের সঠিক উত্তর হলো এক্ষেত্রে 1 ডি।